আসসালামু আলাইকুম। আমরা আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় যে গতি চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারের একটা টপিক হচ্ছে ত্বরণ। এই ত্বরণ সম্পর্কিত যা কিছু আছে, অঙ্ক থেকে শুরু করে সূত্র প্রতিপাদন, লেখচিত্র, আমরা আজকের ক্লাসে সবগুলো শিখে ফেলবো ইনশাল্লাহ। প্রথমেই আমরা চলে আসি ত্বরণ কাকে বলে। ত্বরণ বলতে আমাদের মাথায় সর্বপ্রথম নিয়ে আসতে হবে যে বেগের পরিবর্তন। ত্বরণ মানে কি? ত্বরণ মানেই হচ্ছে বেগের পরিবর্তন। তার মানে কি, তুমি মনে করো বাইক চালাচ্ছ, 1 সেকেন্ড পরে তোমার বেগ কত, 2 সেকেন্ড পরে তোমার বেগ কত, 3 সেকেন্ড পরে তোমার বেগ কত। তাহলে এই যে এক এক সময়ে এক এক রকম বেগ থাকে তোমার, এই ঘটনাটাকেই বলা হচ্ছে ত্বরণ। যদি একটানা একই বেগ থাকে, 1 থেকে 10 সেকেন্ড পর্যন্ত তুমি বাইক চালাচ্ছ একই বেগে, তখন আর ত্বরণ থাকবে না। তাহলে সেটা আমরা পরবর্তীতে আসব। প্রথমে আমরা বললাম কি যে 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে বেগ কত। তার মানে এটা কি সময়, তাই না? সেকেন্ডটা হচ্ছে কি সময়। তার মানে সময়ের সাথে বেগের যে পরিবর্তনের হার, এইটাকেই কি বলা হয়? ত্বরণ বলে। তাহলে ত্বরণের সংজ্ঞাটা কয়ে আসে, তাইলে ত্বরণের সংজ্ঞাটা আমাদের কয়ের জন্য পড়ে নিতে হবে। সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই কি বলে? ত্বরণ বলে। এখন আমরা চলে আসি বেগের পরিবর্তন এই কথাটা নিয়ে। তাহলে বেগের পরিবর্তন কত রকম হইতে পারে? তুমি বাইক চালাচ্ছ, এখন দেখা যাচ্ছে বেগ একটু বেশি আছে, কিছুক্ষণ পরে বেগ কমে যাচ্ছে, তারপরে আরও কিছু কমিয়ে ফেললা, আবার বাড়িয়ে ফেললা। তার মানে কি, বেগের পরিবর্তন 2 রকম হইতে পারে, হয় বেগ বাড়তে পারে অথবা বেগ কমতে পারে। তাহলে বেগের পরিবর্তন 2 রকম, একটা হচ্ছে বেগের বৃদ্ধি আর একটা হচ্ছে কি বেগের হ্রাস। তাহলে বৃদ্ধি বেশি, বেশি মানে কি পজিটিভ। তাহলে বেগ বাড়লে সেটাকে আমরা পজিটিভ ত্বরণ বা ধনাত্মক ত্বরণ বলি। আর বেগ হ্রাস পেলে বা বেগ কমলে সেটাকে আমরা নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ বলে থাকি। এই যে নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ, এই ঘটনাকেই আবার আরেকটা সুন্দর নামে ডাকা হয়, সেটা হচ্ছে মন্দন। তাহলে কোনো প্রশ্নে মন্দন মানেই কি? মন্দন মানেই হচ্ছে নেগেটিভ ত্বরণ। তাহলে ত্বরণের আগে যদি আমরা একটা মাইনাস দিয়ে দিই, তাইলে সেটা কি? মন্দন। এতটুকু যদি বুঝে থাকো, এরপরে আমরা পরের অংশে চলে আসি। আমরা 2টা কথা বলছিলাম, বেগ বৃদ্ধি মানে পজিটিভ ত্বরণ, বেগ হ্রাস মানে মন্দন। তাহলে বেগের বৃদ্ধি বা হ্রাস বা বেগের পরিবর্তন, এইটা কি কি ঘটনা হইলে বেগের পরিবর্তন আমরা ধরে নিতে পারি? তাহলে বেগ আমরা যে পড়তেছিলাম, এই বেগ একটা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি মানে কি? এর 2টা জিনিস থাকবে, একটা জিনিস থাকবে মান, আর একটা জিনিস থাকবে কি? আর একটা জিনিস থাকবে হচ্ছে দিক। এই যে, তাহলে বেগ একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির জন্য এর কি কি থাকবে? মান থাকবে এবং দিক থাকবে। তাহলে বেগের পরিবর্তন হইতে হইলে যদি মানের পরিবর্তন হয়, তাও তো বেগের পরিবর্তন হবে। আবার যদি শুধুমাত্র দিকের পরিবর্তন হয়, তাও তোমার কিসের পরিবর্তন হবে? বেগের পরিবর্তন হবে। আবার মান এবং দিক উভয়ই যদি পরিবর্তিত হয়, তখনও কি হবে? বেগের পরিবর্তন হবে। তার মানে বেগের পরিবর্তন হইতে হইলে 3টা জিনিস হইতে হবে। 3টা জিনিস হইলে বেগের পরিবর্তন, 3টা জিনিসের যে কোনোটা হলেই বেগের পরিবর্তন হইতে পারে। বেগের মানের পরিবর্তন হইলেও হতে পারে, বেগের দিকের পরিবর্তন হলেও হতে পারে, আবার মান এবং দিক 2টারই পরিবর্তন হইলেও হইতে পারে। এখন এই জিনিসটা হয়তো তোমাদের একটু অগোছালো লাগতেছে, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিলেই এটা সহজ হয়ে যাবে। দেখো, তুমি মনে করো বাইক চালিয়ে যাচ্ছ একটা আঁকা বাঁকা রাস্তায়। তাহলে আচ্ছা, আমরা একটু দেখে ফেলি, আমরা উদাহরণ সাজিয়ে দেখছি, সে অনুযায়ী পড়ি। তাহলে দেখো, এখানে কি বলা আছে? বেগের মান এবং দিক উভয়ই আছে। এই জন্য বেগের পরিবর্তন বলতে আমরা বুঝি কি কি? বেগের মানের পরিবর্তন, অথবা বেগের দিকের পরিবর্তন, অথবা 2টারই পরিবর্তন, মান ও দিক উভয়েরই পরিবর্তন। ঠিক আছে? এখন এই 3টা জিনিসের ঘটনাটা কি? ঘটনা আমরা 3টা উদাহরণের মাধ্যমে বুঝে ফেলবো। আমরা চলে আসি উদাহরণ 1। তাইলে তুমি বাসা থেকে বাইক নিয়ে বের হয়েছো, মনে করো, বের হয়ে একই বেগে, বেগ এখন কি আছে? একই আছে। তার মানে এই সময় কি মান কোনো পরিবর্তন হয়নি, এই সময় মানের কোনো পরিবর্তন হয়নি। কিন্তু রাস্তাটা কেমন? আঁকা বাঁকা রাস্তা। এখন বাঁক যখন ঘুরবা, তখন তোমার কি হবে? দিকের পরিবর্তন হবে অবশ্যই, তাই না? তাহলে লক্ষ্য করো, এক্ষেত্রে তোমার বেগের মান কি আছে? অপরিবর্তিত আছে। কিন্তু আঁকা বাঁকা পথ হওয়ায় রাস্তার প্রত্যেক বাঁকে তোমার কি পরিবর্তন হচ্ছে? দিক পরিবর্তন হচ্ছে।
তাহলে এই উদাহরণে বেগের মান অপরিবর্তিত থাকলেও দিক পরিবর্তন হয়ে যাচ্ছে। এক্ষেত্রে বেগের মান পরিবর্তন না হলেও শুধু দিক পরিবর্তন হয়, তোমার কিসের পরিবর্তন হচ্ছে বলে আমরা ধরে নিব? বেগের পরিবর্তন হচ্ছে বলে আমরা ধরে নিব। আমরা যদি উদাহরণ 2-এ চলে আসি, আবার কল্পনা করো তুমি বাসা থেকে বের হয়ে একটি সোজা রাস্তায় যাচ্ছ, একদম লম্বা স্ট্রেইট সোজা রাস্তা। সোজা রাস্তায় কখনো আস্তে গেলা, কখনো জোরে গেলা বাইক নিয়ে। তাইলে দেখো কখনো আস্তে কখনো জোরে, তার মানে কি তোমার বেগের কিসের পরিবর্তন হচ্ছে? এখানে বেগের মানের পরিবর্তন হচ্ছে। আর রাস্তাটা কেমন? সোজা রাস্তা। তাহলে সোজা রাস্তা যাইতে হলে কি তোমার আর দিকের পরিবর্তন হবে? তোমার উত্তরে দক্ষিণে ঘুরতে হবে, কোথাও কোথাও ঘুরতে হবে না, সোজা একদম রাস্তা। এই জন্য এখানে কি অপরিবর্তিত আছে? এখানে দিকটা অপরিবর্তিত আছে, কিন্তু মান কি হচ্ছে? পরিবর্তন হয়ে যাচ্ছে। কখনো আস্তে যাচ্ছ, কখনো জোরে যাচ্ছ। তার মানে বেগ কখনো আস্তে থাকতেছে, কখনো জোরে থাকতেছে। বেগ কখনো 10 থাকতেছে, কখনো 20 থাকতেছে। তাইলে যে বেগ কখনো কমতেছে, কখনো বাড়তেছে। তার মানে বেগের কি পরিবর্তন হচ্ছে? মানের পরিবর্তন হচ্ছে। তাহলে 2 নম্বর উদাহরণে আমরা দেখতেছি যে সোজা রাস্তা হওয়ায় কি হচ্ছে না, তোমার দিকের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু কখনো আস্তে কখনো জোরে বাইক চালানোর জন্য বেগের কিসের পরিবর্তন হচ্ছে? বেগের মানের পরিবর্তন হচ্ছে। তাইলে এক্ষেত্রে বেগের মানের পরিবর্তন হওয়ায় আমরা ধরে নিব বেগের পরিবর্তন। বেগের মানের পরিবর্তনই এক্ষেত্রে কিসের পরিবর্তন? বেগের পরিবর্তন। তাহলে এটাতে কি ছিল? দিকের পরিবর্তন। তাইলে 1 নম্বর উদাহরণে ছিল দিকের পরিবর্তনই বেগের পরিবর্তন। 2 নম্বর উদাহরণে দেওয়া ছিল মানের পরিবর্তনই বেগের পরিবর্তন। 3 নম্বরে আমরা দেখব মান এবং দিক উভয়ই পরিবর্তন। তুমি বাসা থেকে বাইক নিয়ে বের হইলা আঁকা বাঁকা পথে, কখনো আস্তে কখনো জোরে গেল। তাহলে আঁকা বাঁকা পথে, তার মানে তোমার দিক পরিবর্তন করতে হচ্ছে, অনেক সময় অনেক দিকে ঘুরতে হচ্ছে রাস্তায়। আবার কখনো আস্তে কখনো জোরে যাচ্ছ, তার মানে কি এখানে মানও পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করলে দেখবা যে মান ও দিক উভয়ই সময়ের সাথে সাথে কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। তাইলে এক্ষেত্রে মান ও দিক দুইটাই পরিবর্তন হওয়ার জন্য কি হচ্ছে? বেগের পরিবর্তন হচ্ছে। তাহলে বেগের পরিবর্তন, আমরা এই যে প্রতিটা লাস্টে দেখো বেগের পরিবর্তন কথা লেখা আছে, বেগের পরিবর্তন। তাহলে এই বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন কোনটার ক্ষেত্রে কেন হচ্ছে? বেগের পরিবর্তন এখানে আমরা দেখতেছি শুধু দিক পরিবর্তনের জন্যই বেগের পরিবর্তন হচ্ছে। 2 নম্বর উদাহরণে দেখতেছি শুধু মান পরিবর্তনের জন্য বেগের পরিবর্তন হচ্ছে। 3 নম্বর উদাহরণে মান এবং দিক উভয়ের পরিবর্তনের জন্যই বেগের পরিবর্তন হচ্ছে। এতটুকু যদি কারো বুঝতে সমস্যা থাকে, ভিডিওটা এই পর্যন্ত আবার রিপিট করো, রিপিট করে পুনরায় দেখে নাও, দেখে নিয়ে এইটুকুর কনসেপ্ট ক্লিয়ার করে তারপরে আমরা পরের অংশে যাব। আমরা পরের অংশে চলে যাচ্ছি। তাইলে আমরা ত্বরণের সংজ্ঞা প্রথমে পড়ে আসছিলাম। ত্বরণের সংজ্ঞা সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলে, তাই না? তাহলে এই যে দেখো বেগের পরিবর্তন হচ্ছে মানেই কি সৃষ্টি হচ্ছে? ত্বরণ হচ্ছে। তাহলে বেগের পরিবর্তন যেখানে আছে সেটা বেগের মানের পরিবর্তন হইতে পারে, বেগের দিক পরিবর্তন হইতে পারে, মান এবং দিক উভয়ে হতে পারে। তাহলে যে কারণেই হোক বেগের যে কোনো ধরনের পরিবর্তন হচ্ছে মানেই সেখানে কি আছে? ত্বরণ আছে। তাহলে ত্বরণটা কেমন হইতে পারে? ধনাত্মকও হইতে পারে, ঋণাত্মকও হইতে পারে। মানে ধনাত্মক ত্বরণও হইতে পারে অথবা ঋণাত্মক ত্বরণ বা মন্দনও হতে পারে। তাহলে বেগ যদি বাড়ে সেক্ষেত্রে ধনাত্মক ত্বরণ, আর বেগ যদি কমে সেক্ষেত্রে ঋণাত্মক ত্বরণ। তাইলে যে বাড়লে ধনাত্মক ত্বরণ আর কমলে হচ্ছে কি? ঋণাত্মক ত্বরণ। এখন সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে যে ত্বরণ বলে, এখান থেকে আমরা ত্বরণের সূত্রটা আমরা বের করে ফেলবো এবং এই সূত্র থেকে আমরা বেশ কিছু সূত্র প্রতিপাদন করব। তাহলে আমরা সংজ্ঞাটা দেখি সময়ের সাথে। এরকম যখনই থাকবে এরকম কথা সময়ের সাথে অথবা হার, এই দুইটা কথার যে কোনোটা অথবা দুইটাই যদি কোনো সংজ্ঞার মধ্যে থাকে, তার মানেই এই সময়টা ভাগ হয়ে নিচে চলে যাবে সেই সূত্রে। তাইলে ত্বরণ মানে আমরা কি? সময়ের সাথে, তার মানে সময় নিচে চলে যাবে, বেগের পরিবর্তন, বেগের পরিবর্তনটা কোথায় থাকবে? ওপরে থাকবে। এখন বেগের পরিবর্তনটা আমরা কিভাবে বের করি? বেগের পরিবর্তন, তুমি এখন বাইক স্টার্ট করছো, প্রথম সেকেন্ডে তোমার বেগ 2 আছে, দ্বিতীয় সেকেন্ডে তোমার বেগ 4 আছে। তাহলে তোমাকে বললো যে এই 2 সেকেন্ডে তোমার বেগের পরিবর্তন কত? তাহলে তুমি কি বলবা? 4 থেকে 2 বাদ দিবা, তার মানে শেষেরটা থেকে, বড়টা থেকে ছোটটা বাদ দিবা। এই জন্য বেগের পরিবর্তন আমরা সবসময় লিখি শেষ বেগ বিয়োগ আদি বেগ। এখন আমরা কয়টা জিনিস পেলাম? একটা পেলাম ত্বরণ, ত্বরণ মানেই আমরা কি পেলাম? বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানেই আমরা বুঝি শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিলেই আমরা বেগের কি পরিবর্তন হয় সেটা পেয়ে যাই।
তাহলে ত্বরণ সমান শেষ বেগ বিয়োগ আদি বেগ, আর সময়ের সাথে যেহেতু পরিবর্তন হয় এই জন্য ভাগ দিয়ে নিচে কি করতে হয়, সময় দিয়ে দিতে হয়। কারণ সময় 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড এই যে আলাদা আলাদা ভাগ সময়ের, প্রত্যেকটা ভাগে বেগের পরিবর্তন হয়, এই জন্য সময়টা কি হিসেবে থাকে, ভাগ হিসেবে থাকে এখানে। তাহলে ত্বরণ সমান আমরা কি পেলাম, শেষ বেগ বিয়োগ আদি বেগ ভাগ হচ্ছে সময়। এখন আমরা ত্বরণকে সূত্রাকারে লিখতে গেলে ত্বরণকে এ দিয়ে প্রকাশ করি, শেষ বেগকে প্রকাশ করি ভি দিয়ে, আদি বেগকে প্রকাশ করি কি দিয়ে, ইউ দিয়ে, আর সময়কে প্রকাশ করি হচ্ছে টি দিয়ে। তাইলে আমরা এই অংশটা থেকে আমরা কি পাচ্ছি, এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে আমরা পেয়ে গেলাম এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন এই জায়গাটা থেকে আমরা যদি তোমাদের প্রশ্নে অধিকাংশ সময় এরকমভাবে বলে যে কোনো একটা গাড়ি স্থির অবস্থা হতে চলতে শুরু করে 10 সেকেন্ড পর তার বেগ কত হলো, তাহলে 10 সেকেন্ড পর তার মানে কি, এটা শেষ বেগ চায়। অধিকাংশ ক্ষেত্রে আমাদের প্রশ্নে কোনটা চায়, শেষ বেগ চায়। শেষ বেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভি দিয়ে প্রকাশ করি। এই জন্য এই সূত্র থেকে আমরা ভি এর সূত্রটা বের করে নিয়ে আসবো। তাইলে এই যে এ সমান ভি মাইনাস ইউ বাই টি, এটাকে আমরা কি করব, ক্রস গুণ করব। ক্রস মাল্টিপ্লাই মানে ক্রস গুণ। ক্রস গুণ কীভাবে করা হয়, এইটার ওপরেরটা এইটার নিচেরটার সাথে, তার মানে ডান পাশের ওপরে বাম পাশের নিচে, আবার বাম পাশের ওপরে ডান পাশের নিচে, এভাবে গুণ করে দিতে হয়। তাহলে এভাবে গুণ করে দেওয়াটাকেই বলা হয় হচ্ছে ক্রস গুণ। এই যে ক্রস চিহ্নের মতো হয় এটাকে বলা হয় ক্রস গুণ। তাহলে ক্রস গুণ, এখানে এর নিচে কিছু নাই, তার মানে এ ওপরে আছে এবং নিচে কি আছে, এক আছে, এটা ধরে নিতে হয়। একা থাকলে ধরে নিতে হয় এটা ভাগের ওপরে আছে এবং নিচে একটা কি আছে, ভাগ অবস্থায় এক আছে। তাহলে এক দিয়ে ভি মাইনাস ইউকে গুণ করলে ভি মাইনাস ইউই থাকে, তাহলে আমরা লিখলাম ভি মাইনাস ইউ সমান এই পাশেরটা গুণ করলে আমরা পাই কি, এ টি। ঠিক আছে, এখন আমরা যদি ভি বের করি, এখানে ভি এর সাথে ইউটা মাইনাস অবস্থায় ছিল, সমানের ওপারে চলে গেলে ইউটা কি হয়ে যাবে, প্লাস অবস্থায় চলে আসবে। তার মানে ভি সমান এটা এরকম হয়, এটি প্লাস ইউ হয়, এটি প্লাস ইউ। এটাকে আমরা সাজিয়ে ইউ প্লাস এটি লিখি। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। আমরা এইটা একটা সূত্র পেলাম, এই সূত্রটা ম্যাথের জন্য আমাদের গুরুত্বপূর্ণ, পরবর্তীতে লাগবে। আমরা পড়তেছিলাম ত্বরণের সূত্র। তাইলে ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আরেকবার রিভিশন দিয়ে ফেলি, এ দিয়ে প্রকাশ করি। ত্বরণ মানেই আমরা জানি সময়ের সাথে বেগের পরিবর্তন, সময়ের সাথে বেগের পরিবর্তন, সময়ের সাথে মানে সময় নিচে ভাগ হয়ে থাকবে, আর বেগের পরিবর্তন মানে ওপরে বেগের পরিবর্তনটা আমরা শেষ বেগ থেকে আদি বেগ বাদ দিয়ে বেগের পরিবর্তন বের করব। সবগুলো কোন অক্ষর দিয়ে প্রকাশ করা হয় সেটা লিখলেই আমরা সূত্র পেয়ে যাব। ত্বরণকে এ দ্বারা প্রকাশ করলাম, শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করলাম, আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করলাম, সময়কে টি দ্বারা প্রকাশ করলাম। ফলে এ সমান ভি মাইনাস ইউ বাই টি আমরা পেলাম। তারপরে ক্রস গুণ করে ভি মাইনাস ইউ সমান এটি পেলাম। এরপরে আমরা এই পাশে যদি শুধু ভি রাখি, এই পাশে মাইনাস ইউটা এই পাশে গেলে প্লাস ইউ হয়ে যায়, তার মানে এটি প্লাস ইউ হয়। এটাকে আমরা সাজিয়ে ইউ প্লাস এটি লিখলাম, ভি সমান ইউ প্লাস এটি। এটা আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম, এটা পরবর্তীতে আমাদের আরও লাগবে। এখন আমরা চলে আসি, তোমাদের প্রশ্নে যদি এরকম বলা থাকে কোনো বস্তু অথবা গাড়ি স্থির অবস্থা হতে চলতে শুরু করলে, তাহলে স্থির অবস্থা হতে চলতে শুরু করে মনে করো যে 10 সেকেন্ড পরে 50 কিলোমিটার পার আওয়ার, 1 ঘন্টায় 50 কিলোমিটার বেগে যাচ্ছে, এরকম বেগ প্রাপ্ত হইল। কিন্তু গাড়িটা প্রথমে কি ছিল, আদিতে কি ছিল, আদি মানে কি প্রথম, আদিতে কি ছিল, থেমেছিল মানে কি, তখন কি কোনো বেগ ছিল, তার কোনো বেগ ছিল না। এই জন্য স্থির অবস্থা কথাটা লাল করা আছে, স্থির অবস্থা যেখানেই উল্লেখ থাকবে সেখানে আদি বেগ কেমন হবে, 0 হবে। তাইলে যদি কোনো গাড়ি বা বস্তু স্থির অবস্থা হতে চলতে শুরু করে, তাহলে এই যে 1 নম্বর সমীকরণে আদি বেগ ইউ এর মান কত হবে, 0 হবে। আদি বেগ ইউ এর মান কত হবে, 0 হবে, কারণ এটা কি অবস্থায় ছিল, স্থির অবস্থায়। এখন কোনো প্রশ্নে যদি উল্লেখ থাকে কোনো বস্তু বা গাড়ি স্থির অবস্থা হতে চলতে শুরু করলো, সেক্ষেত্রে আমাদের আদি বেগ কত ধরে নিতে হবে, 0 ধরে নিতে হবে। এক্ষেত্রে সমীকরণ 1 থেকে আমরা কি পাবো, তাইলে ভি সমান 0 প্লাস এটি পাবো না, তাইলে ভি সমান ইউ প্লাস এটি। ইউ এর বদলে আমরা কত বসালাম, আদি বেগ 0, যেহেতু স্থির অবস্থা ছিল, তাইলে ইউ এর বদলে আমরা বসালাম 0, তাইলে 0 প্লাস এটি। তাইলে 0 প্লাস এটি থেকে 0 তো কোনো মান নাই, তার মানে ভি সমান আমরা কি পাচ্ছি, এটি। তাইলে
এরকম যদি হয় চলমান বস্তুর ক্ষেত্রে, স্থির অবস্থার কথা উল্লেখ নাই, তাইলে চলমান, মনে করো 10 সেকেন্ডে বেগ 50 কিলোমিটার পার আওয়ার, আবার বললো 15 সেকেন্ডে বেগ 75 কিলোমিটার পার আওয়ার, তাহলে 10 সেকেন্ডটা যদি 10 সেকেন্ডেরটা আমার কি হবে, আদিবেগ ধরে নিতে হবে। প্রথমে যেটা বলা আছে সেটা আদিবেগ, শেষে যেটা বলা আছে সেটা শেষ বেগ। তাইলে এরকম চলমান বস্তু যেটা স্থির অবস্থার কথা উল্লেখ নাই, এরকম যদি বস্তু থাকে সেক্ষেত্রে আমরা সূত্র ইউজ করব কোনটা, ভি সমান ইউ প্লাস এটি, কারণ এখানে আদিবেগ ইউ থাকবে। আর কোনো বস্তু স্থির অবস্থা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমাদের আর ইউ প্লাস এটি লেখার দরকার নেই, আমরা সরাসরি লিখে দিতে পারবো কি, ভি সমান এটি। তার মানে স্থির অবস্থা হতে চলতে শুরু করলে এরকম বস্তুর ক্ষেত্রে আমরা কি করব, ইউ এর মানটা 0 হয়ে যায়, এজন্য ইউ না লিখলেও চলবে, ভি সমান এটি লিখলেই আমাদের চলবে। এখন আমরা চলে আসি, আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শিখলাম সব কিছুই কিসের ক্ষেত্রে প্রযোজ্য, সমত্বরণের ক্ষেত্রে প্রযোজ্য। কিসের ক্ষেত্রে, সমত্বরণ। কিন্তু আমাদের আশেপাশে আমরা যত ত্বরণ দেখি, সমত্বরণ মানে কি, ত্বরণটা সমানভাবে বাড়বে অথবা সমানভাবে কমবে। যদি প্রথম সেকেন্ডে ত্বরণ 1 হয়, দ্বিতীয় সেকেন্ডে দ্বিগুণ হয়ে যাবে, তৃতীয় সেকেন্ডে 3 গুণ হয়ে যাবে, তার মানে সেম অনুপাতে এটা কি হইতে থাকবে, বাড়তে থাকবে। এটাকে বলা হয় সমত্বরণ। সম মানে সমান, ত্বরণ মানে তো জানোই যে বেগের বৃদ্ধি বা হ্রাস, তার মানে বেগের পরিবর্তন। তার মানে সমানভাবে সময়ের সাথে সাথে বেগটা হয় বাড়লে একই ধারে বাড়তে থাকবে অথবা কমলে একই ধাঁচে কি করতে থাকবে, কমতে থাকবে। এটাকে বলা হয় সমত্বরণ। কিন্তু আমাদের আশেপাশে যত জিনিস দেখি, যত ত্বরণ দেখি আমরা, প্রায় অধিকাংশই কি অসমত্বরণ। কারণ আমরা যখন গাড়ি স্টার্ট করার পর একইভাবে তো বাড়তেই থাকে না, মানে একই তালে বাড়ে না। তো হুট করে আমি দেখা যাচ্ছে গতি 10-এ নিয়ে গেছি, আবার হুট করে টান দিয়ে 20-এ নিয়ে গেলাম, আবার হুট করে আবার 15-তে নামায় নিয়ে আসলাম, তাহলে একই ধাঁচে তো বাড়তেছে না। তাহলে গাড়ির গতি বলো, যত গতি বলো, আমরা সামনাসামনি দেখি, মনে করো কোনো একটা জিনিস গড়িয়ে দিলা সেইটার গতি, কোনো একটা জিনিস ঢিল ছুড়লা সেইটার গতি, গাড়ির গতি, ট্রেনের গতি, বিমানের গতি, সব কিছুই কি, এটা অসমত্বরণ। আমরা যেগুলো দেখি অধিকাংশই কি ধরনের ত্বরণ, অসমত্বরণ। তাইলে সুষমত্বরণ বা সমত্বরণ, এটার একটা উত্তম উদাহরণ হচ্ছে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ। আর এটা খুবই ইম্পর্টেন্ট, মধ্যাকর্ষণ জনিত ত্বরণ। আর মধ্যাকর্ষণ কার উপর কাজ করে, ওই যে নিউটনের মাথায় আপেল পড়লো, আপেলটা কি হলো, মাটির দিকে পড়লো কেন, ওপরে গেল না কেন, কারণ পৃথিবী সেটাকে কি করতেছে, তার ভূমির কেন্দ্রের দিকে টেনে নিচ্ছে। এই যে পৃথিবী তার কেন্দ্রের দিকে টেনে নেয়, এই ঘটনাটাকে বলা হয়, এই যে শক্তি বলে টেনে নেয়, এই শক্তিটাকে বলা হয় কি, অভিকর্ষজ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণ। এই মধ্যাকর্ষণ জনিত ত্বরণটাকেই আর একটা নাম অভিকর্ষজ ত্বরণ। পরবর্তী ক্লাসগুলোতে অভিকর্ষজ ত্বরণ কথাটাই বেশি পাবা, এই জন্য দুইটাই জেনে রাখতে হবে। তাহলে এই অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এ আসে, কোন অক্ষর দ্বারা অভিকর্ষজ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণকে প্রকাশ করা হয়। তাহলে জি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। এখন পৃথিবী পৃষ্ঠে মধ্যাকর্ষণ জনিত ত্বরণ বা অভিকর্ষজ ত্বরণ জি এর মান কত, এইটাও খুবই ইম্পর্টেন্ট, মুখস্থ থাকতে হবে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এইটার অর্থ কি, 9.8 এমএস ইনভার্স টু অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বুঝবো। আমরা প্রথমে চলে আসি, অভিকর্ষজ ত্বরণ কার উদাহরণ, সুষমত্বরণের উদাহরণ। কার উদাহরণ, সুষমত্বরণের উদাহরণ। এখন এই যে পৃথিবীর আকর্ষণ বলো বা এই অভিকর্ষজ ত্বরণ বলো বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলো, এইগুলা মূলত ভিজুয়ালাইজ হয়, আমাদের চোখে ধরা পড়ে কোন সময়, যখন ওই যে ওপর থেকে কোনো কিছু নিচে পড়তেছে বা নিচ থেকে আমরা ওপরে কোনো কিছু ছুঁড়ে দিচ্ছি, এই দুইটা ক্ষেত্রে। তাহলে আমাদের এই যে এগুলোকে বলা হয় মুক্তভাবে পড়ন্ত বস্তু। তার মানে উপর থেকে কোনো কিছু পড়তেছে, একটা ডাব পড়তেছে, একটা নারিকেল পড়তেছে, একটা তাল পড়তেছে, এগুলোকে বলা হবে কি, মুক্তভাবে পড়ন্ত বস্তু। তাইলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ত্বরণ বলতে মূলত কোন ত্বরণটাকে বুঝি, অভিকর্ষজ ত্বরণটাকে বুঝি। তার মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু, এরকম কথা যদি প্রশ্নে উল্লেখ থাকে তখন আমরা ত্বরণ প্রকাশ করতে এ না লিখে আমরা কি লিখবো, জি লিখবো, কারণ এখানে গ্র্যাভিটি কাজ করে, গ্র্যাভিটি থেকে জি আসছে। তাহলে এই যে অভিকর্ষজ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে আমরা কি বুঝি, এইটা প্রথম সেকেন্ডে যদি 9.8 থাকে,
দ্বিতীয় সেকেন্ডে এটা ডাবল হয়ে যাবে, 9.8 ইন্টু 2, তার মানে 9.8 প্লাস 9.8। তৃতীয় সেকেন্ডে যে এটা 9.8 প্লাস 9.8 প্লাস 9.8, তিনটা যোগ হবে। চতুর্থ সেকেন্ডে 9.8 9.8 9.8 9.8, এইভাবে যে একই ধাঁচে একই ধারায় এই অভিকর্ষ ত্বরণটা বাড়তে থাকে। এখনও মনে হয় বোঝো নাই, আমরা আরেকটু ক্লিয়ার করি। মনে করো তুমি আকাশে একটা ঢিল ছুড়লা, ঢিলটা যখন ওপরে উঠতেছে তখন তার গতি বাড়তে থাকে না কমতে থাকে? তুমি কল্পনা করো তো, কমতে থাকে। ঢিলটা ওপরে উঠতে উঠতে বাতাসের বাধা এবং এই যে অভিকর্ষ ত্বরণ যে পৃথিবীর দিকে টেনে রাখবে, এই পৃথিবী কি করে? কেন্দ্রের দিকে যে কোনো বস্তুকে টেনে ধরে রাখে। তাহলে এই যে কোনো একটা ঢিল ছুড়লে এই ঢিলের প্রতিও পৃথিবীর কেন্দ্রের একটা টান আছে, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে, তার মানে পৃথিবীর ভেতরের দিকে, মাটির নিচের দিকে একটা অদৃশ্য আকর্ষণ বল দ্বারা তাকে টেনে ধরায়। তার বেগ আস্তে 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 কমতে থাকে সময়ের সাথে সাথে। ওপরে যদি আমরা কোনো বস্তুকে ছুড়ে দিই সেই বস্তুর ক্ষেত্রে এটা কমে কিভাবে? প্রথম সেকেন্ডে 9.8 কমে, দ্বিতীয় সেকেন্ডে 9.8 প্লাস 9.8 কমে, এইভাবে কমতে 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 একটা সময় যেয়ে তার বেগ 0 হয়ে যায়। এই জন্য ওপরে ঢিল ছুড়লে ঢিলটা উপরে উঠতে উঠতে একটা সময় যে থেমে যায়, যে আর ওপরে ওঠে না। না উঠে এবার কি হয়? সে নিচের দিকে নামতে থাকে। এখন একটা ঢিল যখন নিচের দিকে পড়তে থাকবে মুক্তভাবে, তখন এই ঢিলটার গতি যত নিচে আসবে তত বাড়বে না কমবে বলো তো? যত নিচে আসবে তত বাড়বে। ক্লাসে আমরা বলছিলাম যে দুইজন স্টুডেন্ট, মনে করো একজন একটা লম্বা তাল গাছের নিচে দাঁড়ায় আছে আর একজন একটা ছোট তাল গাছের নিচে দাঁড়ায় আছে। দুইজনের মাথায় তালের ছোট একটা কুড়ি পড়লো, তাহলে কার বেশি লাগবে? তোরা উত্তর দিছিলা যে লম্বা গাছের নিচে যে দাঁড়ায় থাকবে। কেন লম্বা গাছের নিচে যে দাঁড়ায় থাকবে তার বেশি লাগবে? কারণ লম্বা গাছ বেশি সময় ধরে ঢিলটা পড়ছে এবং বেশি ওপর থেকে পড়ছে, পড়ার ফলে তার বেগ প্রতি সেকেন্ডে কি হয়েছে? প্রথম সেকেন্ডে 9.8 বাড়ছে, দ্বিতীয় সেকেন্ডে আরও 9.8 প্লাস 9.8 বাড়ছে, তৃতীয় সেকেন্ডে আরও 9.8 9.8 9.8 বাড়ছে। এভাবে বাড়তে বাড়তে ওর বেগটা বেশি হয়ে গেছে। যদি একই সমান তালও পড়ে, বেশি ওপর থেকে যেটা পড়বে সেটার কি থাকবে? বেগ বেশি থাকবে। এই যে বেগটা প্রতি সেকেন্ডে কত করে বাড়তেছে? 9.8 করে বাড়তেছে। আর ওপরে যদি কোনো ঢিল ছুরি, সেটার বেগ কত করে কমতেছে? প্রতি সেকেন্ডে 9.8 করে কমতেছে। এই যে 9.8, এইটাই হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ। তাহলে এই যে ওপর থেকে পড়তেছে এরকম বস্তুকে আমরা বলি মূলত মুক্তভাবে পড়ন্ত বস্তু। এই মুক্তভাবে পড়ন্ত বস্তুর কথা যদি উল্লেখ থাকে তখন আমরা ত্বরণ, যে আগে আমরা ত্বরণ হচ্ছে এটি পড়ছিলাম, এই যে ত্বরণকে যে আমরা এ দ্বারা প্রকাশ করছিলাম, এই যে এ ত্বরণকে এ দ্বারা প্রকাশ করছিলাম, তাহলে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এই এর বদলে আমাদের লিখতে হবে কি? জি লিখতে হবে। তাহলে আমরা যে 1 নম্বর সমীকরণ পাইছিলাম ভি সমান ইউ প্লাস এটি, এটা যেখানে স্থির অবস্থা উল্লেখ নাই, তার মানে চলমান বস্তুর ক্ষেত্রে ইউ প্লাস এটি, আর স্থির অবস্থা থেকে চলতেছে এরকম হইলে ভি সমান এটি। তাইলে এই 1 নম্বরে এইটা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি পাবো? ভি সমান ইউ প্লাস এর বদলে আমরা জি লিখবো, ভি সমান ইউ প্লাস জিটি। আর স্থির অবস্থা থেকে যদি পরে একটা তাল গাছ থেকে পড়তেছে এরকম যদি হয়, তাহলে তালটা তো আগে স্থির ছিল, তারপর তো পড়া শুরু করলো। তাহলে স্থির অবস্থা থেকে যদি মুক্তভাবে পড়ন্ত বস্তু পড়তেছে এরকম হয়, তখন আর ইউ না লিখে ভি সমান, তাহলে এখানে এর বদলে আমরা কি লিখবো? জি লিখবো, জিটি, ভি সমান জিটি। তাহলে এখন আমরা একটু রিডিং পড়ি, এটুকু রিডিং পড়লে আশা করি বুঝতে পারবা। মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ত্বরণ বলতে মূলত অভিকর্ষ ত্বরণকেই বুঝাই। এক্ষেত্রে ত্বরণ এ দ্বারা প্রকাশ করা না করে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। এই জন্য মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সমীকরণ 1 আর 2, ওই যে ওপরে সমীকরণ 1 আর সমীকরণ 2, এই দুইটা আমরা কি পাই? ভি সমান ইউ প্লাস জিটি, আর 2 নম্বর সমীকরণ পাই ভি সমান জিটি। তার মানে এ এর বদলে আমরা দুইটাতে কি লিখে দিছি? জি লিখে দিছি। তার মানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এর বদলে আমরা কি লিখি? ত্বরণের ক্ষেত্রে জি বলি। কারণ মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা ত্বরণটাকে শুধু ত্বরণ না বলে আমরা মধ্যাকর্ষণজনিত ত্বরণ বা অভিকর্ষ ত্বরণ বলে থাকি। এখন আমরা চলে আসি কিছু বেসিক। এই বেসিকগুলো আমরা জানি। বেগের মান যদি 0 হয়, ত্বরণের মানও কেমন হবে? 0। তাইলে বেগ 0, তার মানে ত্বরণও কি? 0। বেগের মান 0 হয় কয় অবস্থায়? 2 অবস্থায়। স্থির অবস্থা থেকে চলতে শুরু করলে, তাহলে স্থির অবস্থায় আদি বেগ 0, আর চলতে চলতে শেষে যে থেমে গেলে, কোনো গাড়ি চলতে চলতে থেমে গেছে, টায়ার পাংচার হয়ে গেছে, থেমে গেছে, থেমে গেলেও তার শেষ বেগটা কি হয়ে গেল? 0 হয়ে গেল। তাহলে শেষ বেগ 0। তাহলে আদি বেগ 0 হইলে, শেষ বেগ 0 হইলে, দুইটা ক্ষেত্রে আমাদের বেগের মান 0 হয়। তাহলে এই সময় কি থাকে? ত্বরণের মানও 0।
আবার বেগের মান যদি অপরিবর্তিত থাকে, তুমি গাড়ি স্টার্ট করলা 5 থেকে 10 সেকেন্ড, এই 5, 6, 7, 8, 9, 10 এই প্রত্যেকটা সেকেন্ডে তুমি বেগের কোনো পরিবর্তন করলা না। মনে করো 20 কিলোমিটার পার আওয়ারে মোটরসাইকেল চালাচ্ছ, 20 কিলোমিটার পার আওয়ারে এই 5 সেকেন্ড চালাইলা, তাহলে এই 5 সেকেন্ডে তোমার বেগের এবং সোজা রাস্তায় চালাইলা, তাইলে এই 5 সেকেন্ডে তোমার বেগের মানের দিকের কোনো কিছুর পরিবর্তন হচ্ছে না। তার মানে বেগের কোনো পরিবর্তন নাই। তার মানে বেগ অপরিবর্তিত থাকলে সেখানে ত্বরণও কি থাকবে? শূন্য থাকবে। তাইলে বেগের মান শূন্য হলে ত্বরণ শূন্য, বেগের মান যদি অপরিবর্তিত থাকে তখনও কি হবে? ত্বরণ শূন্য। এখানে বলা আছে বেগ অপরিবর্তিত বলতে কি বোঝায়। তারপরে আমরা চলে আসি, বেগ যদি বৃদ্ধি পায় আমরা জানি ধনাত্মক ত্বরণ বা পজিটিভ ত্বরণ বলা হয় সেটাকে, বেগ হ্রাস পেলে ঋণাত্মক ত্বরণ, নেগেটিভ ত্বরণ বা মন্দন বলা হয় সেটাকে। এতটুকু গেল বেসিক কনসেপ্ট, মোটামুটি আমাদের কনসেপ্ট শেষ। এই কনসেপ্টটুকু যদি বুঝতে পারো তাইলে লেখচিত্রগুলো খুব সহজ হবে তোমার কাছে। কনসেপ্টটুকু বুঝতে না পারলে লেখচিত্রটা কঠিন হয়ে যাবে। আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে। পরবর্তী ক্লাসে আমরা লেখচিত্র সম্পর্কে আলোচনা করব। আজকের এইটুকু বেসিক আগে 100% ক্লিয়ার করে নাও, নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাও যে আমি বুঝেছি। যদি কেউ না বুঝো সেটাও আমাকে জানাও। এরপরে চলে আসো আমরা লেখচিত্র সম্পর্কিত প্রশ্নগুলো একটু দেখে নিই, বেসিকটা ক্লিয়ার করে নিই লেখচিত্রের। প্রথমে আমরা চলে আসি তোমাদের বইয়ের লেখচিত্র একটা। তাহলে চিত্রে কোনো একটা বস্তুর সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হয়েছে। কোথায় ত্বরণ আছে কোথায় নেই বলো। তোমাদের যত লেখচিত্র আঁকবা তোমরা সব সময় এটা কি এক্স অক্ষ, তাই না? ট্রান্সভার্সলি পাতালোভাবে যেটা থাকে সেটা এক্স অক্ষ, লম্বালম্বিভাবে যেটা থাকে সেটা ওয়াই অক্ষ। তাইলে এক্স অক্ষ বরাবর সময় লিখবা, ওয়াই অক্ষ বরাবর বেগ লিখবা। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা কি লিখি? সময় লিখি। ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখি? বেগ লিখি। এই যে টান 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 আছে এগুলা বিভিন্ন সময় নির্দেশ করে। এটা এখানে মনে করো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড বা 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। এদিকে বেগ নির্ণয় করে মনে করো 1, 2, 3 বা 5, 10, 15 এরকম। তার মানে সমান ভাগে ভাগ করা থাকে। সময়ের দিকেও ভাগ করে নিতে হয়, বেগের দিকেও ভাগ করে নিতে হয়। এখন এই বিন্দুতে আমাকে বলো তো, একদম শুরুতে এখানে এখানে কোনো ত্বরণ আছে কিনা? একদম শুরুতে এবিসিডি আমরা বাদ দিলাম, একদম শুরুতে এখানে যেখানে পয়েন্ট করছে আমি একটু কালার করে দিই, তাইলে মনে হয় একটু ভালো বোঝা যাবে। আমরা রেড কালারটা করি। এই বিন্দুটাতে কি কোনো বেগ আছে? এটা তো স্থির অবস্থা থেকে চলতে শুরু করে। এখানে কি জিরো, এখানে সময়ের মানও জিরো, বেগের মানও কি জিরো। তাহলে এই জায়গাটাতে সময়ও জিরো, বেগও জিরো। এখানে আসছে 1, এখানে 1, 2, 2। তাহলে প্রথমে এটা স্থির অবস্থা ছিল, এরপর চলতে শুরু করলো। তাইলে দেখো এখান থেকে উপরের দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? বেগের দিকে। তাহলে বেগ দেখো এখানে যতটুকু, এখানে কি হয়েছে? একটু বাড়ছে না? এখানে জিরো ছিল, এখানে একটু বেশি। তার মানে এই যে এই দিকে বেগের এই লম্বা থেকে যত দূরে যাবে এই দাগ তত কি হবে? বেগ বাড়তে থাকবে। ঠিক আছে? তাহলে দেখো এই যে দূরে চলে যাচ্ছে বেগের এই লাইন থেকে, তার মানে বেগ কি হচ্ছে? বাড়তেছে। তাইলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত, অর্থাৎ এইটুকু অংশকে এ দ্বারা প্রকাশ করতেছি। এতে বেগ বাড়ছে না কমছে? বেগ বাড়ছে। দেখো সময়ও কিন্তু এখানে জিরো ছিল, এই যে সময় কত দূর পর্যন্ত চলে আসছে? এত দূর পর্যন্ত চলে আসছে। বেগ এত দূর পর্যন্ত আসছে, তাই না? তাইলে এই যে এতটুকু সময়ে বেগ কি হয়েছে? বাড়ছে। তাইলে বেগ বাড়লে সেটাকে আমরা কি ধরনের ত্বরণ বলি? ধনাত্মক ত্বরণ। তাহলে এতে কি ধরনের ত্বরণ আছে? ধনাত্মক ত্বরণ আছে। এখন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেখো এখানে বেগ যা ছিল এই লেভেল অনুযায়ী আছে না? একদম সমান। তার মানে এখান থেকে এখানে বেগের কোনো মানের পরিবর্তন হয়নি, এখান থেকে এখানে বেগের কোনো মানের পরিবর্তন হয়নি। তাহলে বেগের পরিবর্তন যদি না থাকে তাহলে কি সেখানে ত্বরণ থাকে? তাইলে বেগের বিতে বেগের পরিবর্তন নাই, এই জন্য ত্বরণও নেই। এখানে ত্বরণ আমরা শূন্যও বলতে পারবো। তারপরে আবার দেখো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কি হয়ে গেছে? একদম উপরের দিকে উঠে গেছে একই তালে। তার মানে এখানে বেগ বাড়ছে না কমছে? বেগ এই যে এখান থেকে যত উপরে যাব তত কি হবে? বেগ বাড়বে। এটা মনে করো 1 যদি হয়, এটা 2, 3,
3 মিটার পার সেকেন্ড, 4 মিটার পার সেকেন্ড। তার মানে যত উপরে উঠবো তত বেগ বাড়বে, তাহলে এই লাইনও যত উপরে উঠবে তত বেগ বাড়বে। তাহলে দেখো এখান থেকে এখানে কি হয়েছে, উপরের দিকে উঠছে না, তার মানে কি এখানে বেগ বাড়ছে। তাহলে বেগের পরিবর্তন কেমন, এখানে বাড়া মানেই কি বৃদ্ধি মানেই ধনাত্মক ত্বরণ। তাহলে সিতেও কি ধরনের ত্বরণ আছে, ধনাত্মক ত্বরণ আছে। এখন এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দেখো লাইন উপরে উঠছে না নিচে নামছে, নিচের দিকে নামছে। নিচে নামা মানে কি বেগ এখান থেকে এদিকে চলে আসছে, তার মানে এখান থেকে নিচের দিকে এত দূর চলে আসছে। দেখো এখানে বেগ কি অবস্থায় ছিল, এত দূর পর্যন্ত ছিল, আর এখানে বেগ কোথায় চলে আসছে, নেমে এত দূর পর্যন্ত নেমে আসছে। তাইলে বেগ কি হয়ে গেছে, কমে গেছে না, এইখান থেকে এখান থেকে অর্থাৎ ডিতে কি হয়েছে, বেগ কমছে। তাইলে বেগ হ্রাস পাওয়াকে কি বলা হয়, ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণকে কি বলা হয়, মন্দন। তাইলে ডিতে কি আছে, মন্দন বা নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ আছে। আশা করি এই লেখচিত্রটা বুঝতে পেরেছ, এখানে কোনো সমস্যা থাকার কথা না, খুবই সহজ লেখচিত্র। এরপরে বইয়ের বাইরের আমরা কিছু লেখচিত্র প্র্যাকটিস করে আসব। তোমাদের পরীক্ষায় লেখচিত্র যদি আসে সেক্ষেত্রে লেখচিত্র অঙ্কনের পাশাপাশি এইভাবে অবশ্যই বর্ণনা লিখতে হবে, বর্ণনা না লিখলে মার্কস পাবা না। আমরা চলে আসি, এটা তোমাদের পরীক্ষা দিয়েছিলাম এবং খাতায় লিখে দিয়েছিলাম অনেক ভাস্ট বিস্তারিত। তাহলে স্থির অবস্থা হতে, কি অবস্থা হতে, স্থির অবস্থা হতে সমতরণে, সমতরণ মানে কি, প্রতি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড প্রতি সেকেন্ড পর পর কি হবে, ত্বরণ একইভাবে বাড়বে অথবা কমবে। তাহলে সমতরণে গতিশীল, বেগ যদি কমতে থাকে তাইলে তো গতিশীল থাকবে না, আস্তে আস্তে গতি কমতে কমতে থেমে যাবে। গতিশীল মানেই কি, সমতরণে গতিশীল মানে এখানে আমাদের বুঝতে হবে কি হবে, বেগ সব সময় বাড়তে থাকবে। তাহলে স্থির অবস্থা হতে সমতরণে গতিশীল বস্তুর বেগ বনাম সময় লেখো। তাহলে কি লেখো, বেগ বনাম সময় লেখো। আমরা আগের লেখতেই আমরা বলে দিছিলাম, আমরা সব সময় এই যে এক্স অক্ষ টেনে নিছি, দেখো এই যে এখানে এক্স লিখে দিছি। তার মানে তোমরা যদি এই যে এই দুইটা দাগ না আঁকো তাও চলবে, আমি বক্স করে রাখছি, পরের গুলাতে রাখি নাই। তার মানে তোমাদের এইটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে এই যে আমরা এক্স লিখে নিছি, এখানে এখানে ওয়াই লিখে নিছি, আর এই যে মূল বিন্দুটাকে আমরা ও দিয়ে প্রকাশ করছি। তাইলে আমরা এক্স অক্ষ বরাবর কি লিখি, সময় ইন্ডিকেট করি। এক্স অক্ষ বরাবর কি ইন্ডিকেট করি, সময়। তাইলে লেখচিত্রে দেখো এক্স অক্ষ বরাবর আমরা কি দিছি, সময়। ওয়াই অক্ষ বরাবর আমরা কি ইন্ডিকেট করি, কি বসাই, কি স্থাপন করি, বেগ। তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করি। তাইলে এইটা হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর যে মিটিং পয়েন্ট, সংযোগস্থল, এটাকে আমরা ও দ্বারা প্রকাশ করি। তাহলে ও বিন্দুতে এই জায়গাটাতে যখন গাড়ি বা বস্তুটি ছিল তখন সে কি ছিল, স্থির ছিল। কারণ কি, এই জায়গাটাতে তার বেগ শূন্য। বেগ শূন্য মানে কি, কোনো বেগ নাই, বেগ নাই মানে কি, সে থেমে আছে। তাইলে ও বিন্দুতে গাড়িটা কি ছিল, স্থির ছিল। এই যে স্থির অবস্থা হতে বলছিল, তাহলে এই ও বিন্দুতে কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। এক সময় কি বেগও শূন্য, তার মানে ত্বরণও কি ছিল, শূন্য ছিল। এরপর গাড়িটা চলতে শুরু করে। তাইলে সমতরণ বলতে আমরা কি বুঝি, এটা আমাদের একটু জেনে আসতে হবে। স্থির অবস্থা হতে বলতে বোঝায় গাড়িটি প্রথমে থেমেছিল, থামা অবস্থা থেকে সেটি চলতে শুরু করে। এবং সমতরণে গতিশীল বলতে আমরা কি বুঝি, সমতরণে গতিশীল বলতে বুঝি সময়ের সাথে সাথে গাড়িটির বেগ কি হইতে থাকবে, বাড়তে থাকবে। যত সময় যাবে তত বেগ বাড়বে, তার মানে এখানে কমার কোনো সুযোগ নাই, একই তালে কি হইতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে দেখে 1 সেকেন্ডে বেগ বেড়ে এত একটু উপরে উঠলো, দ্বিতীয় সেকেন্ডে আরো উপরে উঠলো, তৃতীয় সেকেন্ডে আরো উপরে উঠলো, চতুর্থ সেকেন্ডে আরো উপরে উঠলো, পঞ্চম সেকেন্ডে আরো উপরে উঠলো। এমনি উঠতে 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 কি হবে, একদম একটা সোজা লাইন যাবে, একদম উপরে উঠে চলে যাবে। তাহলে সমতরণে গতিশীল বস্তুর বেগ বনাম সময়ের লেখো। এই যে এক্স অক্ষর ওয়াই অক্ষর মিটিং পয়েন্ট থেকে, সংযোগস্থল থেকে, এই মূল বিন্দু থেকে একটা সরল রেখা উপরের দিকে উঠে চলে যাবে। মানে এইটা আবার খাড়া এদিকে উপরের দিকে তোলা যাবে না, যেহেতু সমতরণ বলছে সমান তালে বাড়তে থাকবে। এই জন্য এই দাগ আর এই দাগের মাঝ বরাবর দিয়ে যাবে একদম। তার মানে এদিকেও যতটুকু কোণ থাকবে এদিকেও ততটুকু কোণ থাকবে। যদিও হাতে আঁকার সময় এত পারফেক্টলি আঁকা যায় না, তোমরা মোটামুটি বুঝাইতে পারলেই হবে পরীক্ষা। এটার জন্য আবার কম্পাস টম্পাস আঁকা ইউজ করার দরকার নাই। তাইলে দেখো এই লেখচিত্রটা দেখি, স্থির অবস্থা, এখানে স্থির অবস্থা ছিল, সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে। তাহলে আমরা লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করলাম। ও বিন্দুতে গাড়িটি স্থির ছিল, বেগ শূন্য, ত্বরণ শূন্য। এরপর গাড়িটি চলতে শুরু করে, সময়ের সাথে সাথে কি হইতে থাকলো, তার বেগ বাড়তে থাকলো। তার মানে কি হবে, বেগ বাড়া মানে কি, ত্বরণও বাড়া, ত্বরণও বৃদ্ধি। বেগ বৃদ্ধি মানে কি, ধনাত্মক ত্বরণ না ঋণাত্মক ত্বরণ, ধনাত্মক ত্বরণ। তাহলে ত্বরণও বাড়তে থাকে, অর্থাৎ ধনাত্মক ত্বরণ সম্পন্ন হয়। তাহলে সমতরণে গতিশীল বস্তুর লেখচিত্রে
কি পাওয়া যায়, একটা কেন্দ্রমুখী মানে এই যে একদম দুইটার মাঝ বরাবর, দুইটার কেন্দ্র দিয়ে এই রেখার কেন্দ্র বরাবর, মিডিল বরাবর একটা রেখা চলে যায়, সরল রেখা। তাহলে কেন্দ্রমুখী, আর এই ওটাকে বলা হয় মূলবিন্দুগামী। তাহলে এই যে মূলবিন্দু থেকে গমন করছে, তাহলে কেন্দ্রমুখী মূলবিন্দুগামী সরল রেখা পাওয়া যায়। তাহলে এইটাকে যদি আমরা এখানে এম দিয়ে প্রকাশ করি, তাহলে এই সরল রেখাটাকে আমরা বলতেছি ও এম। তাহলে এটা গেল লেখচিত্র 2। আশা করি বুঝতে পেরেছো। এত ভেঙে কেউ কখনো বুঝাবে বলে আমার মনে হয় না তোমাদের স্কুলে বা কোনো প্রতিষ্ঠানে। এরপরে চলে আসি আমরা একটু ক্রিটিক্যাল প্রশ্ন। এইটা পড়ার আগে যেটা আমাদের ক্যালকুলেট করে দেওয়া নাই, এইটা আমরা একটু হাতে কলমে করে শিখি, তাইলে ওটা বুঝতে সুবিধা হবে। খুব বেশি সময় নিব না, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট সময় নিব। আমরা দেখো, এরকম তোমাদের প্রশ্নে উপাত্ত দেয়া থাকবে বেগ। এই পাশে যেগুলো লেখা আছে সব বেগের মান। 0 ছিল, 2 ছিল, 3 ছিল, 4 ছিল, -1, -1, -2, এরকম বিভিন্ন। -1 মানে কি বেগ কমে গেছে। দেখো প্রথমে 0 ছিল, বেগ নাই, তারপরে 2 হয়ে গেছে, বাড়ছে, তারপরে এখান থেকে এখানে পর্যন্ত কি আছে, 2 আছে, তার মানে বেগের মান অপরিবর্তিত আছে। তাহলে বেগের মান অপরিবর্তিত থাকলে সেখানে ত্বরণ থাকে, এখানে ত্বরণ থাকে না। আবার বেগের মান 0 থাকলেও কি ত্বরণ থাকে, সেখানেও ত্বরণ থাকে না। আবার দেখো 3, 4 পর্যন্ত বাড়ছে, এরপরে আবার -1-এ চলে গেছে, তার মানে কমে গেছে, তার মানে এটা কি হয়ে গেছে, ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এটাও কি মন্দন। এখন নিচে দেওয়া থাকে সময়, তার মানে প্রথম সেকেন্ডে ওর বেগ ছিল 0। তাহলে আমরা সময় কোন দিকে লিখি, এই যে আমরা এক্স অক্ষ বরাবর আমরা কি লিখে ফেলছি, সময় লিখে ফেলছি। ওয়াই অক্ষ বরাবর আমরা কি লিখে ফেলছি, এই যে বেগ লিখে ফেলছি। তাহলে সময় আর বেগ আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর লিখে ফেললাম। এখন এর আগে তো আমরা দেখছি যে এই যে এতটুকু ছিল, এই নিচের এই অংশটুকু তো ছিল না, নিচের এই অংশটুকু কি ছিল না, এই অংশটুকু অন্য লেখচিত্রগুলোতে ছিল না। তাহলে এটাতে আসলো কেন? এই যে বেগের মান যখন -1, -2, -3 এরকম মাইনাস থাকবে, মন্দন থাকবে, তখন আমাদের ওয়াই অক্ষের এই নিচের দিকে, ওয়াই অক্ষের শুরুতে কত থাকে, 0 থাকে, উপরে 1, 2, 3, 4 এভাবে বাড়তে থাকে। তাহলে 0-র নিচে কি থাকবে, -1, -2, -3। সুতরাং বেগের মান যদি কখনো এরকম মাইনাস দেয়া থাকে, তখন আমাদের এই যে ওয়াই অক্ষের নিচের দিকে এই মাইনাসগুলো লিখে দিতে হয়। তাহলে আমরা লম্বা একটা টানবো, এখানে ওয়াই, নিচে তোমরা যদি চাও একটা ওয়াই প্রাইম লিখে দিতে পারো। এক্স এদিকে যদি কখনো বাড়ানোর প্রয়োজন হয়, এদিকেও এক্স প্রাইম লেখা যায়, সেটা আপাতত বাদ রাখো। তাহলে আমরা দেখি যে সময় t1 সেকেন্ড, সময়টা আমরা আগে লক্ষ্য করি। সময় তো বসাইছি আমরা এক্স অক্ষ বরাবর, এখন এই দাগগুলো টানবো কিভাবে, এটা আমাদের বুঝতে হবে। দেখো এখানে কত সেকেন্ড দেওয়া আছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6, 7, 8। আমাদের দেখতে হবে সময় সর্বোচ্চ কত সেকেন্ড দেওয়া আছে। তাহলে সর্বোচ্চ যত সেকেন্ড দেওয়া আছে আমাদের ততটা ভাগে ভাগ করতে হবে, ততটা দাগ টানতে হবে। তাহলে সর্বোচ্চ কত, 8। তাইলে 0 থেকে আমাদের শুরু হবে সময়। কই থেকে শুরু হবে, 0 থেকে। এই যে মূল বিন্দু, এখানে আমরা জানি বেগও 0 থাকে, এই যে বেগটাকে আমরা লাল 0 দিয়ে লিখছি, বেগও 0 থাকে, আবার আমাদের এই সময়টাতে কি থাকে, সময়ও 0 থাকে। তাইলে বেগ এবং সময় এই মূল বিন্দুতে কি থাকবে, 0 থাকবে। এরপর আমরা 1 সেকেন্ড লিখলাম, সময়টাকে তো আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করি, সময়ের এই সাথে এখানে একটা ছোট করে এস লিখে দিলেও পারো তোমরা। তাইলে 1 সেকেন্ড, 1 মানে 1 সেকেন্ড, এখানে 2 মানে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5, 6, 7, সর্বোচ্চ আছে কি 8। তার মানে 8 পর্যন্ত আমাদের টানলে হয়, আমরা পাতি টানলেও টেনে রাখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে আমরা একটু লক্ষ্য করি 1 সেকেন্ডের বেগ কত ছিল। 1 সেকেন্ডে, প্রথম সেকেন্ডে বেগ কত ছিল, 0 ছিল। কারণ বেগ 0 থাকে কোন বরাবর, এই বরাবর বেগ 0। তার মানে প্রথম সেকেন্ডে এইটা কোনো দূরত্বই অতিক্রম করবে না, দূরত্ব অতিক্রম করলেই এই দাগটা কি হবে, উপরে উঠবে। তাহলে এখানে কোনো দূরত্ব অতিক্রম করবে না, তার মানে আমরা 1 সেকেন্ডে বেগ 0। তাইলে এইটার 0 বরাবর এবং এইটার 1 বরাবর আমরা একটা পয়েন্ট করে নিব। এই যে 0 বরাবর 1 বরাবর, দুইটার বরাবর আমাদের কিছু পয়েন্ট করতে হবে। প্রথমটা যদি না বুঝো, আর পরে 2-3টা করতে গেলেই বুঝে যাবা, একটু ধৈর্য ধরে অপেক্ষা করো। আমরা চলে আসি 2 সেকেন্ডে, বেগ ছিল কত, 2। তাহলে এই যে 2 সেকেন্ড, বেগ হচ্ছে 2 কত দূর, এই 2। তাহলে 2 বরাবর সোজা আমাদের আসতে হবে এবং
2 সেকেন্ড বরাবরও আমাদের সোজা আসতে হবে। তাহলে মোটামুটি আমাদের এই বরাবর আমরা ধরে নিতে পারি, এই বরাবর হচ্ছে একটা পয়েন্ট দিব। এই যে 2 সেকেন্ডে বেগ 2, এই যে 2 বরাবর একটা টানলাম, আর এই বাঁকা হয়ে যাচ্ছে, এই 2 বরাবর আমরা হচ্ছে একটা টানলাম। তাহলে এই বরাবর আমরা কি পেলাম? একটা পয়েন্ট পেলাম। তাহলে প্রথম পয়েন্ট পেলাম এখানে, দ্বিতীয় পয়েন্ট পেলাম এখানে, তারপর তৃতীয় পয়েন্ট কোথায় হবে বলো তো? 3 সেকেন্ড। তাহলে আমরা ধরি 3 সেকেন্ড বরাবর। আবার এখানে বেগ কত আছে? 2, তাহলে 2 এই বরাবরই আসবে। তাহলে এই বরাবরই চলে আসবে। এই দাগগুলো তোমাদের ডট ডট করে দিতে পারো। এই যে 3 বরাবর পাকা হইতে পারে, তোমরা এটা একটু বুঝে নিও আর কি। তাহলে দেখো একটা ডট আমরা এই সময় ধরতেছি এবং বেগ ধরতেছি, ধরে সময় থেকে উপরের দিকে একটা লম্বা রেখা টানবো, সময় থেকে উপরের দিকে লম্বা রেখা, বেগ থেকে ডানের দিকে লম্বা রেখা, 2 রেখাদ্বয় যেখানে মিলিত হবে সেই জায়গাটাতে আমরা পয়েন্ট করে দিব। চতুর্থ সেকেন্ডে বেগ 3, তাইলে আমরা বললাম যে সময় থেকে উপরের দিকে একটা লম্বা রেখা টানবো, এই লম্বা রেখা, তার এদিকে কি আছে? চতুর্থ সেকেন্ড, বেগ কত আছে? 3, তাহলে এদিকে যে বেগের লাইনের 3 থেকে আমরা এদিকে একটা লম্বা রেখা টানবো, টেনে যে যেখানে মিলিত হবে এই জায়গাটাতেই। তোমরা এই রেখাগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে, এগুলো স্কেল ধরে ধরে মিলায়া জাস্ট পয়েন্টগুলো করে দিবা। তাহলে এখানে একটা পয়েন্ট পেলাম, তাহলে একটা পয়েন্ট পেলাম, 2টা পয়েন্ট পেলাম, 3টা পয়েন্ট পেলাম, 4টা পয়েন্ট পেলাম। পঞ্চম সেকেন্ডে আমরা দেখি, পঞ্চম সেকেন্ডে বেগ কত আছে? 4, তাহলে পঞ্চম সেকেন্ডে এই বরাবর যদি একটা লম্বা রেখা কল্পনা করি, আর এই 4 সোজাসুজি নিয়ে, এই যে 4 সোজাসুজি আসলাম, 5 বরাবর আসলাম, এখানে একটা পয়েন্ট হবে। ধরো এই যে 5, এই যে 5, আর এই যে 4। তারপরে আমরা 6 সেকেন্ডে চলে আসি, 6 সেকেন্ডে হয়ে গেছে কত দেখো? -1। তাহলে ষষ্ঠ সেকেন্ডে আমরা কি আর ওপরের দিকে যাব? ওপরের দিকে টানবো না নিচের দিকে টানবো? যেহেতু বেগ মাইনাস হয়ে গেছে, তার মানে এখান থেকে দেখো বেগ ধপ করে কমে -1-এ চলে আসছে। এই যে -1 বরাবর যদি আমরা একটা লেখা টানি ষষ্ঠ সেকেন্ড পর্যন্ত, এই যে ষষ্ঠ সেকেন্ড, তাইলে আমরা কি পাবো? এই বরাবর একটা পয়েন্ট পাবো। তোমরা এই দাগগুলো টানবা না, যদিও টানো এই যে এরকম ডট ডট করে স্কেল দিয়ে টানবে, এরকম ডট ডট করে, ঠিক আছে? আচ্ছা, তাইলে ষষ্ঠ সেকেন্ডে -1 পেলাম, সপ্তম সেকেন্ডে কত পাচ্ছি? সপ্তম সেকেন্ডেও দেখো আমরা -1ই পাচ্ছি, তার মানে এই বরাবর আমরা আরেকটা পয়েন্ট করলাম। তারপরে অষ্টম সেকেন্ডে কত পেলাম? -2 পেলাম। তাহলে এই যে -2 ধরলাম, 8 সেকেন্ড বরাবর ধরলাম, এই, তাহলে এই কয়টা আমরা পয়েন্ট পেলাম। তাহলে প্রথমে দেখো বেগ প্রথম সেকেন্ডে 0 ছিল, দ্বিতীয় সেকেন্ডে, আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, কি কালার নেওয়া যায়? গ্রিন কালার নিই। তাহলে প্রথম সেকেন্ডে আমাদের বেগ কত ছিল? 0 ছিল। আমরা লেখচিত্রটা দেখে ফেলবো এখন। এতটুকু যা যা আঁকলাম এগুলো তোমাদের এই দাগগুলো আঁকবা না, স্কেল ধরে ধরে পয়েন্টগুলো ঠিক মতো বসিয়ে নিবা, নিয়ে আমাদের এই পয়েন্টগুলো এখন মিলিয়ে দিতে হবে। দেখো প্রথম সেকেন্ডে বেগ 0 ছিল, এখানে কোনো বেগ নাই। তারপরে বেগ আস্তে আস্তে বাড়তে শুরু করে, প্রথম সেকেন্ডের পর থেকে বেগ বাড়তে শুরু করে, দ্বিতীয় সেকেন্ড পর্যন্ত বাড়ে, বেড়ে 2-এ চলে যায়। তাইলে এই দেখো এখান থেকে শুরু হইলো, বাড়তে 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 কোথায় গেল? 2-এ গেল। এরপর তৃতীয় সেকেন্ডেও কত থাকে? 2-ই থাকে। তাইলে এখানে একটু সমান হবে, যদিও আমার সমান হয়তো হবে না, তোমরা একটু ধরে নিবা, আন্দাজ করে নিবা আর কি। তাইলে এই জায়গাটাতেও বেগের কোনো পরিবর্তন নাই। তারপরে এখান থেকে চতুর্থ সেকেন্ডে বেড়ে হয়ে গেল 3, এই যে 3। তারপরে পঞ্চম সেকেন্ডে বেড়ে হয়ে গেল 4, তাইলে এই যে 4। ষষ্ঠ সেকেন্ডে চলে আসছে -1-এ, তার মানে এখান থেকে দেখো ষষ্ঠ সেকেন্ডে একদম কমে নিচে চলে আসছে বেগ। তারপরে কমে কি হয়েছে? প্রথমে 0 হয়ে 0, এখানে মানে 0 এই বেজের ওপর, তারপরে আরও নিচে চলে আসছে। তাহলে ষষ্ঠ সেকেন্ডে কি হয়ে গেল? নিচে চলে আসলো, -1। সপ্তম সেকেন্ডেও কি আছে? -1, এই যে, তার মানে এটা কি ঋণাত্মক ত্বরণ। এখান থেকে কি হলো? ঋণাত্মক ত্বরণ হইলো। এখানে কি ত্বরণ বলো? এখানে কোনো ত্বরণই নাই, কারণ -1, এখানে বেগের কোনো পরিবর্তন হয় নাই। যতই মাইনাস থাকুক, এখানেও -1 ছিল, এখানে -1 ছিল। তাহলে -1 থেকে -1 বাদ দিলে কি থাকে? 0 থাকে। তার মানে এখানে কোনো বেগের পরিবর্তন নাই। তারপরে এখান থেকে আবার কত হয়ে গেল? অষ্টম সেকেন্ডে হয়ে গেল -3, এই যে -3 বরাবর, এই 3 বরাবর, -3 না, -2, আমরা ভুল ইয়ে করছি, তাই তো। এই যে -2 এই বরাবর এসে আমাদের মিলে গেল আরেকটা পয়েন্ট। তাহলে আমাদের লেখচিত্র মূলত কতটুকু হবে? লেখচিত্র এই যে এখান থেকে এতটুকু,
এখান থেকে এই আসলো, এখান থেকে সরি বাঁকা হয়ে যাচ্ছে, এখান থেকে এই যে নিচে চলে আসলো, এখান থেকে এখানে। তাহলে আমাদের এই যে অক্ষগুলো থাকবে, দাগ টানাগুলো থাকবে, এদিকে সময়, এদিকে বেগ, আর মেইন ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই পয়েন্টগুলা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টগুলা। তাহলে এই পয়েন্টগুলো বসাইতে পারলে তোমার লেখচিত্র অঙ্কন হইলো। এখন এই লেখচিত্র অঙ্কনের পরে তোমার কি করতে হবে, এটার ব্যাখ্যা করতে হবে। লেখচিত্র অঙ্কনের পরে কি করতে হবে, এটা ব্যাখ্যা করতে হবে। আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি, লেখচিত্রটা একটু সুন্দর করে দেওয়ার ট্রাই করি তোমাদের। আচ্ছা, আমি পরবর্তীতে এটা হচ্ছে একটু পজ করে ভিডিওটা আমি রেডি করে তোমাকে এইটা ব্যাখ্যা কীভাবে লিখবা সেটা আমরা একটু দেখা দিব। তাহলে এই হচ্ছে মূলত লেখচিত্রটা। এই যে আমরা পয়েন্টগুলো বসিয়ে নিয়েছি, পয়েন্টগুলো বসিয়ে নিয়ে জাস্ট দাগ দিয়ে পয়েন্টগুলো মিলিয়ে দিয়েছি। তাহলে এখানে আমরা একটু লক্ষ্য করি, এই লেখচিত্র আঁকার পরে এটা বর্ণনা করতে হবে। তাহলে প্রথমে আমাদের বলতে হবে কি, যে এটা একটু শুনে লিখে নিও। উদ্দীপকে উল্লেখিত উপাত্তগুলো লেখচিত্রের মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে লেখচিত্রের এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ স্থাপন করি। 1 সেকেন্ডে অথবা প্রথম সেকেন্ডে, 1 লিখে এস লিখবা, প্রথম সেকেন্ডে গাড়িটির বেগ ছিল 0। প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডে, এই যে প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডে, প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডে বেগ 0 থেকে বেড়ে কত হয়েছে, 2। তাহলে লিখতে হবে প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডে বেগ বেড়ে কত হয়েছে, 2। তাহলে বেগ বেড়ে 2 মিটার পার সেকেন্ড হয়। তাইলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত কি হয়েছে, বেগ বাড়ছে। তার মানে কি আছে, বেগের পরিবর্তন আছে না নাই, বেগের পরিবর্তন আছে। তার মানে এখানে কি আছে, ত্বরণ আছে। তাহলে এখানে কি লিখতে হবে, যে প্রথম সেকেন্ড থেকে দ্বিতীয় সেকেন্ডে বেগ বেড়ে 0 থেকে 2-এ আসে। এখানে বেগের বৃদ্ধি পাওয়ায় ধনাত্মক ত্বরণ সম্পন্ন হয়। কি ধরনের ত্বরণ, ধনাত্মক ত্বরণ। এরপর দ্বিতীয় থেকে তৃতীয় সেকেন্ডে বেগের কি কোনো পরিবর্তন আছে, এখানে লেখো, ওই ছকে লক্ষ্য করো, দ্বিতীয় থেকে তৃতীয় সেকেন্ডে, এই যে দ্বিতীয় থেকে তৃতীয় সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডেও বেগ কত ছিল, 2 ছিল, তৃতীয় সেকেন্ডেও বেগ 2। তার মানে বেগের মানের কোনো পরিবর্তন নাই। এই যে 2 সোজাসুজি 2 এই আছে, এই যে এই বরাবরই আছে। তাহলে লিখতে হবে দ্বিতীয় থেকে তৃতীয় সেকেন্ডে গাড়িটি 2 মিটার পার সেকেন্ড গতিতেই চলতে থাকে। সুতরাং এখানে বেগের কোনো পরিবর্তন না থাকায় এখানে কোনো ত্বরণ নেই। তাহলে এখানে ত্বরণটা কি ধরনের ত্বরণ, ধনাত্মক ত্বরণ, পজিটিভ। আর এখানে ত্বরণ নেই মানে ত্বরণ 0। আবার এটা কত সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, এই যে তৃতীয় সেকেন্ড, এটা কত সেকেন্ড, চতুর্থ সেকেন্ড। তৃতীয় সেকেন্ডে বেগ কত ছিল, 2। চতুর্থ সেকেন্ডে বেগ কি বরাবর আছে, 3 বরাবর। তাইলে এরপরে লিখতে হবে তৃতীয় সেকেন্ড থেকে চতুর্থ সেকেন্ডে বেগ বেড়ে 2 থেকে 3 মিটার পার সেকেন্ডে গিয়েছে। অর্থাৎ এই জায়গাটাতেও কি ধরনের বেগের পরিবর্তন, বেগ বৃদ্ধি পেয়েছে। ফলে এখানে ত্বরণ কি ধরনের, ধনাত্মক ত্বরণ। চতুর্থ থেকে পঞ্চম সেকেন্ডেও বেগ বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে লিখতে হবে চতুর্থ থেকে পঞ্চম সেকেন্ডে বেগ 3 থেকে বেড়ে কত হয়, 4 হয়। সুতরাং এখানেও বেগ বৃদ্ধি পেয়েছে, তার মানে ধনাত্মক ত্বরণ। খেলাটা হবে ষষ্ঠ সেকেন্ডে, এই যে পঞ্চম সেকেন্ড থেকে ষষ্ঠ সেকেন্ড, এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেছে, বেগ বাড়ছে না কমছে, দেখো তো, বেগ কমে -1 হয়ে গেছে। তাইলে লেখো পঞ্চম থেকে ষষ্ঠ সেকেন্ডে বেগ পঞ্চম সেকেন্ডে কত ছিল, 4 মিটার পার সেকেন্ড থেকে কমতে 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 কততে গেছে, -1 মিটার পার সেকেন্ডে চলে গেছে, এই যে -1 বরাবর। তাহলে -1 মিটার পার সেকেন্ডে হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে বেগ কি হয়েছে, কমে গেছে। বেগ দেখো কি হয়েছে, এখানে গাড়ি 0 মানে কি, গাড়ি থেমে যাবে। তাহলে গাড়ি থেমে যে আরো পেছনে চলে গেছে। কোনো কিছু সাথে ধাক্কা লাগলে যেরকম গাড়ি পেছনে চলে যায়, নেগেটিভ বেগ প্রাপ্ত হয়, সামনে যাওয়া দিয়ে পেছনে চলে যায়, এটাকেই নেগেটিভ বেগ বলায়। তাইলে এখানে কি হয়েছে, আমাদের
এই পঞ্চম সেকেন্ড থেকে ষষ্ঠ সেকেন্ডের মধ্যে এইটুকু সময়ের মধ্যে আমাদের বেগটা কমে -1-এ চলে আসছে। তার মানে এখানে কি ধরনের ত্বরণ সম্পন্ন হয়েছে? ঋণাত্মক ত্বরণ, বা এইটাকেই আমরা কি বলবো? এইটাকেই বলবো হচ্ছে মন্দন। তাহলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন সম্পন্ন হয়েছে। তাহলে ঋণাত্মক ত্বরণ অথবা মন্দন সম্পন্ন হয়েছে। এখন এই 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে, এই যে 6 সেকেন্ড থেকে 7 সেকেন্ডে এটার বেগের কি কোনো পরিবর্তন আছে? এখানেও -1 ছিল, -1 ছিল, এখানেও -1। তাহলে এখানে কোনো বেগের পরিবর্তন নাই, তার মানে এখানেও কি ধরনের ত্বরণ নাই, তার মানে 0। আবার দেখো সপ্তম সেকেন্ড থেকে অষ্টম সেকেন্ডে আবার আরো নিচের দিকে নামছে, তার মানে কি এই যে বেগ -1 থেকে কমে আরো কত হয়ে গেছে? -2 হয়ে গেছে। এই যে -2 বরাবর আসছে, এই যে। তাইলে এখানে কি হয়েছে? বেগ কমছে। বেগ কম মানে কি? ঋণাত্মক ত্বরণ বা মন্দন। এখানেও ঋণাত্মক ত্বরণ বা মন্দন। তাহলে কোথায়, কোন বিন্দু থেকে কোন বিন্দু পর্যন্ত বেগের কি ধরনের পরিবর্তন হয়েছে এবং কোথায় কি ধরনের ত্বরণ আছে, ধনাত্মক ত্বরণ নাকি মন্দন, সেটা আমাদের লেখচিত্র আঁকার পরে নিজের মতো করে ব্যাখ্যা করতে হবে। আমরা লাস্ট এই লেখচিত্রটা এখন একটু লক্ষ্য করি। উপাত্তগুলো দেখো, 0 সেকেন্ডে বেগ কত? 0। এই যে 0 সেকেন্ডে বেগও 0, তার মানে আমাদের একটা পয়েন্ট থাকবে এই জায়গাটাতে। 0 সেকেন্ডে বেগ কত আছে? 0 আছে। তাইলে এখানে আমাদের কোনো কিছুই করতে হচ্ছে না, 0 সেকেন্ডে বেগ 0। এরপরে আমরা চলে আসি দ্বিতীয় সেকেন্ডে। দ্বিতীয় সেকেন্ডে বেগ হয়ে গেছে কত? 5। এই যে দ্বিতীয় সেকেন্ড থেকে একদম উপরে চলে যাই, 5 পাবো কোন বরাবর? 5 পেলাম এই বরাবর। তাহলে এই বরাবর আমরা একটা পয়েন্ট দিলাম, এই। তারপরে চতুর্থ সেকেন্ডেও বেগ কত? 5। এই যে চতুর্থ সেকেন্ড বরাবর চলে আসলাম, এই যে 5 বরাবর এসে একটা পয়েন্ট দিলাম। তারপরে ষষ্ঠ সেকেন্ডে বেগ কত? ষষ্ঠ সেকেন্ডে 7। তাহলে ষষ্ঠ সেকেন্ডে চলে আসলাম, উপরে যত দূর পর্যন্ত আমরা 7 পাবো না তত দূর পর্যন্ত থামবো না। এই যে বরাবর আমরা 7 পেয়ে গেছি, এই যে 7 বরাবর এসে একটা পয়েন্ট দিলাম। সপ্তম সেকেন্ডে বেগ 4। সপ্তম সেকেন্ডে আমরা যত দূর পর্যন্ত 4 এর লেভেলে যে একটা পয়েন্ট দিব, 4 এর লেভেলে এসে পয়েন্ট দিলাম, এই যে 4 এর লেভেল। তারপরে এখানে নবম সেকেন্ডে বেগ 2। এই যে নবম সেকেন্ড থেকে উপরে যাব, 2 এর লেভেল পর্যন্ত যে একটা পয়েন্ট দিব, এই যে 2 এর লেভেল পর্যন্ত এসে একটা পয়েন্ট দিলাম। তারপর দশম সেকেন্ডে বেগ 2। দশম সেকেন্ডে আবার 2 এর লেভেল পর্যন্ত এসে পয়েন্ট দিলাম। 11তম সেকেন্ডে বেগ 0। বেগ 0 মানে কি? দাগ বরাবর 0 থাকে, এই যে এখানে 0, তার মানে এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। তাইলে আমাদের লেখচিত্রটা কোন বরাবর যাচ্ছে দেখো, এখানে একটু ভুল আঁকা আছে, আমরা একটু ঠিক করে নিতে হবে। এটা ঠিক করে দিও। প্রথমে কত ছিল? বেগ ছিল 0। এই যে বেগ ছিল প্রথমে কত? 0। 0 থেকে বেড়ে কত হইল? 5 হইল, তাই না? 5 থেকে আবার কত থাকলো? 5ই থাকলো। আবার 5 থেকে বেড়ে কত হইল? 7 হইল। আবার 7 থেকে কমে কত হইল? 4 হইল। 4 থেকে কমে কত হইল? 2 হইল। 2 আবার 2ই থাকলো, থেকে 2 থেকে কমে একবারে 0 হয়ে গেল। বেগ 0 মানে কি? শেষ বেগ 0, তার মানে গাড়িটা কি হয়ে গেছে? থেমে গেছে, তাই না? তাহলে দেখো প্রথমে আমাদের কত ছিল? 0 ছিল। 0 থেকে দ্বিতীয় সেকেন্ডে বেগ বেড়ে কত হয়েছে? 5 হয়েছে। এই জন্য আমাদের লেখচিত্রের এই যে এখান থেকে একটা দাগ হবে, এই যে আমি এখন সবুজ দিয়ে যেভাবে এঁকে দিচ্ছি এভাবে এঁকে নেবে, ঠিক করে নিবা। তাহলে এই বরাবর একটা গেল। তাহলে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, 0 সেকেন্ডে 0 ছিল, এই জায়গাটাতে কোনো বেগও ছিল না, সময়ও ছিল না। তাহলে দ্বিতীয় সেকেন্ড পর্যন্ত 0 থেকে শুরু করে একটু 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 বাড়তে বাড়তে দ্বিতীয় সেকেন্ডে এসে 5 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হইল। তারপরে এই 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত বেগ কতই থাকলো? 5ই থাকলো। তাহলে 2 সেকেন্ড থেকে 4 সেকেন্ড পর্যন্ত এই যে দেখো বেগ কত থেকে গেল? 5ই থেকে গেল। তার মানে এখানে কি কোনো বেগের পরিবর্তন আছে? বেগের পরিবর্তন নাই, মানে এখানে কি নাই? কোনো ত্বরণ নাই। এখানে ত্বরণ কেমন? বেগ 0 থেকে কিন্তু বাড়ছে, এই যে 5 পর্যন্ত আসছে, তার মানে বেগের বৃদ্ধি হয়েছে, মানে কি এখানে ধনাত্মক ত্বরণ, এখানে কোনো ত্বরণ নাই। তারপরে আবার দেখি 4 থেকে 6 সেকেন্ডে বেগ বাড়ছে না কমছে দেখি? 5 থেকে 7 হয়েছে, তার মানে বাড়ছে, এই যে 5 থেকে 7 গেছে। তাইলে এই জায়গাটাতেও কি হয়েছে? বেগ বাড়ছে না কমছে? বাড়ছে, তার মানে এখানে ত্বরণ কেমন? ধনাত্মক ত্বরণ। এরপরে সপ্তম সেকেন্ডে দেখি বেগ বাড়ছে না কমছে? 7 থেকে 4-এ আসছে, তার মানে বেগ কমছে। তাহলে এই যে 7 থেকে সপ্তম সেকেন্ড বরাবর 4-এ চলে আসলো, বেগ কি হয়ে গেল? এখানে কমে গেল। তার মানে এখানে কি ধরনের ত্বরণ পাচ্ছি? ধনাত্মক না ঋণাত্মক? বেগ কমছে, তার মানে কি? ঋণাত্মক ত্বরণ। এরপরে
7 থেকে 9 সেকেন্ডে বেগ আরও কমছে, কমে কত হয়েছে? 2 হয়েছে। তাইলে এখানেও কি পাচ্ছি আমরা? ঋণাত্মক ত্বরণ। এখানে বলো এই 9 থেকে 10 সেকেন্ডে, 9 সেকেন্ডেও কত ছিল? 9 সেকেন্ডেও কত ছিল? 2 ছিল। 10 সেকেন্ডেও কত আছে? 2 আছে। তার মানে এখানে কি বেগের কোনো পরিবর্তন আছে? পরিবর্তন নাই। তার মানে এখানে কোনো ত্বরণও নাই। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুতে কোনো ত্বরণ নাই। এরপরে 10 সেকেন্ড থেকে 11 সেকেন্ডে বেগ কমে একদম কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাইলে এখানে বেগ কমছে না বাড়ছে? কমছে। তার মানে এখানেও কি? ঋণাত্মক ত্বরণ। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, উপরের দিকে উঠলেই ধনাত্মক ত্বরণ, সোজাসুজি থাকলে তো কোনো ত্বরণ নাই। এই যে সোজা টান, কোনো ত্বরণ নাই। এই যে সোজা টান, কোনো ত্বরণ নাই। এই যে উপরে উঠছে ধনাত্মক ত্বরণ, এই যে উপরে উঠছে ধনাত্মক ত্বরণ, আর নিচে নামলেই কি? ঋণাত্মক ত্বরণ। নিচে নামলেই ঋণাত্মক ত্বরণ। এখন আমরা ত্বরণগুলো একটু চিহ্নিত করে ফেলি, দেখি আমরা কতদূর চিহ্নিত করতে পারি। সরি, আমরা একটু এখানে দেখি এই জায়গাটাতে কি ধরনের ত্বরণ আছে? ধনাত্মক ত্বরণ। এই জায়গায় কোনো ত্বরণ নাই, তার মানে শূন্য। এই জায়গাটাতে কি আছে? ধনাত্মক ত্বরণ। এই জায়গাটাতে কি আছে? ঋণাত্মক ত্বরণ। এই জায়গাটাতে কি আছে? ঋণাত্মক ত্বরণ। এই জায়গাটাতে কোনো ত্বরণ নাই, এই জায়গাটাতে ঋণাত্মক ত্বরণ। এরপর 12তম সেকেন্ডে যদি এখানে -2 হইতো, তাইলে এখানে আমরা কি করতাম? 12 সেকেন্ড দিতাম। মনে করো এখানে বলা আছে যে 12তম সেকেন্ডে বেগ শূন্য। সরি, 12তম সেকেন্ডে বেগ শূন্য না, বেগটা আমরা দিয়ে দিলাম -2, আর সময়টা দিয়ে দিলাম ধরো যে 12তম সেকেন্ড। 11-এর পরে তো 12 আসবে। তাইলে আমরা কি করবো? এখানে 12-র আর একটা ঘর থাকতো, এবং এই যে এই দাগটা কি থাকতো? এরকম নিচের দিকে সোজা করা একটু কঠিন। এখানে এই দাগটা এরকম নিচের দিকে থাকতো, এখানে -1 থাকতো, এখানে মাইনাস কি থাকতো? 2 থাকতো। তাইলে এখানে -1, এখানে -2 এরকম থাকতো। তাহলে 12তম সেকেন্ডে আমাদের কোন বরাবর থাকতো? এই যে -2 বরাবর। তাহলে 12তম সেকেন্ডে এই বরাবর আমরা একটা পয়েন্ট দিতাম, দিয়ে এখান থেকে কি করতাম? এই যে অ্যাড করে দিতাম। তাহলে আশা করি এর চেয়ে ভেঙে আর লেখচিত্র বোঝানো সম্ভব বলে আমার মনে হয় না। এরপরও কারো কোনো কোথাও সমস্যা থাকলে, কিছু না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবা। ধন্যবাদ সবাইকে। ভালো মতো পড়াশোনা করো, দেখা হবে ইনশাআল্লাহ।